কালো অন্ধকারটা চারপাশে ধীরে ধীরে যেন জলের স্রোতের মতো ছড়িয়ে পড়তে শুরু করেছিল। শ্মশানের পাশের ছোট্ট নদীর জলে ছলাৎ ছলাৎ শব্দটা ছিটকে আসছিল অনেক দূর পর্যন্ত। যেন মনে হয় শুধু নদীর জল নয়, সেই জলের সঙ্গে মিশে রয়েছে নদীর জলের তলায় থাকা অজানা কাদের যেন চিৎকার। তারা চিৎকার করে এই অন্ধকার রাতে বাইরে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু কোনো একটা শুভ শক্তি তাদের আটকে রেখেছে জলের তলায়। এমন গভীর অন্ধকার রাতে পৃথিবীর বুকের মাটির তলা থেকে এবং জলের তলা থেকে কারা যেন উঠে আসে। মাঝে মাঝে মানুষের ভাগ্য খারাপ হলে তাদের সামনে গিয়ে পড়ে, আর তারা সাক্ষাৎ মৃত্যুর মতো। কিন্তু যারা বলে তারা মানুষের ক্ষতি করে, তারা মিথ্যে বলে। ওরা মানুষের ক্ষতি করে না, ওরা মানুষের থেকে দূরে থাকতেই ভালোবাসে। এই জগতের সঙ্গে সেই জগতের কোনো ধাক্কা কখনো লাগুক, সেটা তারা কখনোই চায়নি। তারা অন্ধকারে থাকে এবং মানুষের বাসস্থান হলো আলো। কিন্তু মাঝে মাঝে আলো আর আঁধারের মধ্যে ছোটোখাটো সংঘর্ষ হয়েই যায়, আর তার ফলে যে আলো আঁধারের স্ফুলিঙ্গের ছোট ছোট ফুলকি এসে ছড়িয়ে পড়ে চারিদিকে, তার পরিণাম খুব একটা ভালো হয় না মাটির বুকের মানুষদের জন্য। শিয়ালটা অনেকক্ষণ ধরেই চুপ করে বসেছিল একপাশে ঝোপের মধ্যে। একটা মরা ইঁদুরকে টেনে হিঁচড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। হঠাৎ করে গিয়ে যেন এসে দাঁড়ায় ঝোপের কাছে। শিয়ালটা এক মুহূর্তে লাফিয়ে উঠতে যাবে, তার ঠিক আগেই তার ঠিক কপালের মাঝখানটায় এসে পড়ে একটা দণ্ড। দণ্ডটা যে লোহার এটা বলে দিতে কষ্ট হয় না, তবে সেই দণ্ডের মাথার দিকটা কেমন যেন সুচালো। শিয়াল অতি দ্রুত প্রাণী, সামান্য শব্দটুকু কিংবা প্রাণীর গায়ের গন্ধও পেয়ে যায়, কিন্তু একটা মানুষ এমনভাবে তার একদম সামনে এসে দাঁড়িয়েছে সে বুঝতেই পারেনি। দণ্ডের মাথায় সুচালো ভাবটা শিয়ালের কপালের ঠিক মাঝামাঝিতে ঢুকে যায়, তবে তার চাপ প্রচণ্ড নয়। একটা গম্ভীর মন্ত্র উচ্চারণ হয় সামনে থেকে, নং ক্রিং তদ্ধিরাত। সঙ্গে সঙ্গে শিয়ালটার চোখের সামনে যেন অন্ধকার হয়ে যায়। একটু আগে সবকিছু সে ভালোভাবে দেখতে পাচ্ছিল, এখন চোখের সামনে যেন অন্ধকার হয়ে এলো। শিয়ালের চোখের দৃষ্টিতে গোটা পৃথিবী কিভাবে দেখা যায় তা বোধ হয় সবার জানা নেই, কিন্তু তার চোখের পাতা আস্তে আস্তে ভারী হয়ে আসার শেষ মুহূর্তে কপালের কাছে সেই লোহার দণ্ডের গোছটা যেন এক মুহূর্তের জন্য বেড়ে উঠল, আর তাতেই তার গোটা শরীর থরথর করে কেঁপে উঠল। একটা প্রবল হাসিতে চারপাশটা কেঁপে উঠতেই দেখা যায় সেই পুরনো গাছের তলায় এসে বসেছে সেই সাধু। তার পাশে গুটিসুটি মেরে ঠিক কুকুরের মতো বসে রয়েছে শিয়ালটা। তোর কত বড় ভাগ্য দেখেছিস, আজ তুই আমার কাছে আসতে পেরেছিস। আজ তোকে দিয়ে আমি আমার রাতের কাজ সম্পন্ন করব। সাধু শিয়ালটার দিকে একটা রহস্যময় চোখে তাকিয়ে পাত্রে রাখা জল ছিটিয়ে দিল তার গায়ে। শিয়ালটা কিন্তু নিথর হয়ে রইল। তার দুটো চোখ খোলা থাকলেও যেন সেই চোখে মরা মাছের মতো দৃষ্টি। পাশে রাখা পাত্র থেকে একটা গুঁড়ো জিনিস সামনে জ্বলতে থাকা আগুনের মধ্যে ঢেলে দিয়ে সাধু বাকিটুকু পরিয়ে দিলে সেই শিয়ালের কপালের কাছে। কপালের ফুটোটা দিয়ে রক্ত বেরিয়ে আসছে বাইরে। সেই রক্তের খানিকটা হাতে তুলে নিয়ে নিজের জিভের কাছে স্পর্শ করতেই সাধুর গোটা শরীরও কেমন যেন থরথর করে কেঁপে উঠল। তারপর মন্ত্রের সঙ্গে সঙ্গে শিয়ালটার শরীরটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। দেখতে দেখতে সে প্রায় 4 গুণ হয়ে উঠল। তার 2 হাতে তখন হিংস্র নখ, মুখের দাঁতগুলো মুখের ভেতরে থাকতে না পেরে বাইরে বেরিয়ে এসেছে। 2 চোখে উত্তাল লাল দৃষ্টি। শরীরের ধূসর লোমগুলো এখন কেমন যেন রুক্ষ কাঁটার মতো মনে হচ্ছে। সাধু গর্জন করে উঠল, যা গ্রামে প্রবেশ কর, তারপর আজ রাতে গ্রাম থেকে একজনকে শেষ করে দিয়ে আয়। আজ আবার সেই অন্ধকার রাত, এই অন্ধকার রাতে একজনকে শেষ করতেই হবে। সাধুর কথা যেন চারপাশে প্রতিধ্বনিত হতে থাকলো। নদীর কাছের শ্মশানের ফাঁকা জায়গাটায় সাধু আর সেই হঠাৎ বড় হয়ে আসা শিয়ালটা ছাড়া অন্য কেউ নেই। শিয়ালটা হিংস্রভাবে গাছের চারদিকে এমনভাবে পায়চারি করলো যেন সেটা শিয়াল নয়, একটা বাঘ যেন প্রস্তুত হচ্ছে দ্রুত শিকারের জন্য। গাছটাকে বেশ কয়েকবার প্রদক্ষিণ করে সাধুর নির্দেশ মতো সে অন্ধকারী গ্রামের দিকে রওনা হলো। সাধু এগিয়ে গেল নদীর জলের দিকে। নদীর জলে ভালো করে স্নান করে নিয়ে আস্তে আস্তে উঠে পড়ল। ততক্ষণে সামনে জ্বলতে থাকা আগুন নিভে গেছে।
মাটিতে পড়ে থাকা তরল আর সেই কালচে গুঁড়ো সমস্ত কিছু আস্তে আস্তে তুলে নিয়ে জঙ্গলের মাঝে এক গুপ্ত স্থানে লুকিয়ে রাখল সাধু। তারপর নিজের পরনের কাপড় ছেড়ে পড়ল ধুতি আর গায়ের ওপরে থাকা একটা পাতলা সাদা রঙের জামা। হাতে একটা লাঠি ঠুকঠুক করতে করতে সে এগিয়ে গেল গ্রামের দিকে। লাঠি নিয়ে যেদিন চলতে হবে সেদিন ঘর থেকে বাইরে বেরোবো না, বুঝলে? শরীর যতদিন দেবে ততদিন ঠিক আছে, না হলে এইভাবে বেঁচে থাকার কি কোনো মানে হয়? আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু যদি এমনটা হতেই হয় তাতে তো কোনো আপত্তি নেই। তাছাড়া আপনি তো বাইরে খুব একটা যান না। বিপদ সেখানে নয়, বিপদ তো অন্য জায়গায়। এই এতদিন ধরে তন্ত্র মন্ত্র বাঁধনে কত অপশক্তি অশুভ শক্তিকে আটকেছি। জীবনে শত্রু সংখ্যা তো আমার কম হয়নি। মনুষ্য শরীরের শত্রু যেমন রয়েছে তেমন রয়েছে অশ্লীল শত্রু। আমার বাঁধনে যারা কিছু সময় বাধা থেকেছে তারা কোনো না কোনো দিন আমার উপর প্রতিশোধ নিতে আসবেই। এবার যখন বয়স বাড়বে তখন না পারবো মন্ত্র উচ্চারণ করতে আর না পারবো তন্ত্র সাধনা করতে। এখনই সেসব ছেড়ে দিয়েছি বটে, তবে শরীর আর মনের যা জোর আছে তাতে সমস্ত কিছুকে এখনো আটকাতে পারি। কিন্তু ভেবে দেখো, যখন পারবো না তখন কি হবে? আরে ঠাকুরমশাই, পরে কি হবে সেসব আপনি কেন ভাবছেন? যখন আপনি পথে ঘুরে ঘুরে তন্ত্র সাধনা করেছেন তখন কি আপনি কখনো ভেবেছিলেন যে এইভাবে বাড়ির কাছে বসে লোকের হাত দেখে তাই দিয়ে আপনি টাকা উপার্জন করবেন? কিশোরীর কথা শুনে তারানাথ সোজা তার দিকে মুখ তুলল। তারানাথের দুই চোখে এমন দৃষ্টি যেন এক্ষুনি পারলে কিশোরীকে ভস্ম করে দেবে। কি বললে? হ্যাঁ, ভুজুং ভাজুং? আমি লোককে ভুজুং ভাজুং দিয়ে টাকা উপার্জন করি? তোমরা দুদিনের ছোকরা, আরে তোমরা এসব বুঝবে না, বুঝেছ? আজ পর্যন্ত আমি যাকে যা বলেছি তার সব কিছুই হয়েছে। হ্যাঁ, এই কথা ঠিক যে মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয়েছে, কারণ সবাই সমস্ত কথা সোজাভাবে বুঝতে পারে না। তাছাড়া অনেক সময় এমন হয়েছে প্রচণ্ড কোনো বিপদের কথা আমি সামান্য কমিয়ে বলেছি, আর তার প্রতিকারও বলে দিয়েছি। ওইখানেই তো আসল প্রতিকার। আপনি নিজেই বলেন, যার ভাগ্যে যা লেখা আছে তা কখনো খণ্ডানো যাবে না। তাহলে আপনি প্রতিকার দেবেন কি করে? তার ভাগ্যে যদি লেখা থাকে আজ থেকে 1 মাসের মধ্যে সে মারা যাবে, তাহলে আপনার দেওয়া কোনো তাবিজ, কবচ কিংবা ওই কি বলে, ওই কি যেন মহামৃত্যুঞ্জয়ের কি যেন একটা বলেছিলেন, আহা, যেটা পড়লেই বিপদ কেটে যাবে, বলুন না, যমরাজের দুয়ারে কাঁটা বললেই কি আর কাঁটা হয়? ততক্ষণে যে তারানাথ একটু রেগে উঠতে শুরু করেছিল তা আমি বুঝতে পেরেছিলাম। আমি থামাবার কথাই ভাবছিলাম, কিন্তু তার আগেই কিশোরী শেষের কথাগুলো এমনভাবে বলল তাতে তারানাথ কেন আমরা দুজনেই হেসে উঠলাম। তারানাথ বলল, এ ব্যাপার অতি জটিল, তোমরা বুঝবে না। মনে করো তোমার 1 মাস পরে কোনো বিপদ রয়েছে। প্রতিকার কিংবা কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে সেই বিপদকে পুরোপুরিভাবে আটকানো যায় না। মনে আছে আমার এক বন্ধুর কথা বলেছিলাম? তার পরিবারেই কেউ একজন তার বিরুদ্ধে এক অশুভ সাধনা করেছিল। তার ফল তাকে পেতেই হতো, অথচ তাকে আমি সেই ফল থেকে বাঁচাবার জন্যে নিয়ে গিয়েছিলাম তীর্থক্ষেত্রে। সেইখানে গিয়ে সে খবর পেয়েছিল সেই সাধনার উল্টো ফল হয়েছে তার উপরেই, যে তার বিরুদ্ধে ওই কাজ করেছিল। এখানে কি বোঝায়? তুমি তন্ত্রক্রিয়া কিংবা প্রতিকারের ব্যবস্থা করলে তোমার বিপদ সম্পূর্ণ কেটে যাবে না, কিন্তু হতে পারে এমন কিছু হবে যাতে তোমার বিপদ হয়তো
সামান্য কম হবে। না হলে তোমার দিক থেকে একটা সুরক্ষা বলয় রইল। তার মানে আপনি বলতে চাইছেন আপনি কারো বিপদে প্রতিকার রূপে যাই দিয়ে থাকুন না কেন তা তাকে পুরোপুরি সেই বিপদ থেকে বাঁচাবে না, শুধু তাকে রক্ষা করতে পারে মাত্র। এখানে বিপদটা কেমন, বিপদটা কি, অনেক ব্যাপার রয়েছে বুঝলে। তোমাদের তো আগেই বলেছি, তন্ত্র এত জটিল আর এত গুপ্ত বিষয় যে সে ব্যাপারে আমি নিজে আজ পর্যন্ত ভালোভাবে কিছু বুঝতে পারিনি। এমন অনেক তন্ত্রক্রিয়া আছে যার মাধ্যমে দেহবন্ধন, এমনকি গণ্ডি বন্ধন পর্যন্ত কাটিয়ে ফেলা যায়। তবে তা করতে গেলে সাধককে অনেক শক্তির ক্ষমতা এবং তন্ত্রের উচ্চারণ করতে হয়। এসব থাক। এই যে আপনি যখনই বলতে শুরু করেন তখনই কথায় কথায় আপনার তত্ত্ব কথা এসে উপস্থিত হয়, এইসব এখন থাক। এমনি এমনি যে তোমাকে ছোকরা বলি না, সে কথা এখন তো বুঝতে পারছো। আর কত কথাই না বুঝলে। আসলে তোমরা যে কথা জানতে চাইলে তা বোঝাবার জন্যেই এই তথ্যের অবতারণা। তোমরা যখন শুনতে চাও না তাহলে থাক। না না, আপনার সাথে কথা নয়, আসলে আমরা যে কথা দিয়ে শুরু করেছিলাম সেখান থেকে সরে যাচ্ছি। আপনি বলছিলেন যে তন্ত্রক্ষেত্রে মাঝে মাঝে নিম্ন স্তরের তান্ত্রিকরা কোনো প্রাণীদের কাজে লাগিয়ে থাকে। ব্যাপারটা আসলে ঠিক নয়, কিন্তু এই কাজটা ঠিকঠাকভাবে করতে পারলে সেই প্রাণী অতি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আসলে কি তাই? আসলেই তাই। তবে অতি নিম্ন স্তরের এই সাধনায় নিজের আত্মার একটি অংশকে সেই প্রাণীর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। তারপর তার ক্ষমতা বৃদ্ধি পায় অনেকটা। তবে এসব ক্ষেত্রে বিভিন্ন হিংস্র প্রাণীর ব্যবহার হয়। বিশেষ করে যার ব্যবহার হয় তা হলো শিয়াল। শিয়াল তো এমনিতেই হিংস্র, তারপর নিশাচর প্রাণী। তাকে যদি এমনভাবে কাজে লাগানো হয় তাহলে সে তো অনেক হিংস্র হয়ে পড়বে ঠাকুরমশাই। এ কথা আমি আমার জীবনে অনেকবার শুনেছি। তবে মাত্র দুবার আমি এমন এক পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। তোমাদের একবারের কথা বলি। একবার চরম বিপদের মধ্যেও আমায় পড়তে হয়েছিল। মনে হয়েছিল সে বিপদ থেকে আমি বেরোতে পারবো না। মনে হয়েছিল এই আমার জীবনের শেষ দিন। যে সময়ের কথা বলছি তখন আমার সাধনা জীবনের প্রথম দিক। তারপর তো গ্রামের পথে পথে এখানে ওখানে ঘুরে বেড়াই। ভালো সাধু পেলে তার সঙ্গে লেগে পড়ব। জীবনের সমস্তটা দিয়ে তন্ত্র সাধনা করব, এই মনের ইচ্ছে। মনের যেমন ইচ্ছে তেমন শরীরের সাহস আর উদ্যম। এইভাবেই চলেছে। তারপর চলতে চলতে একদিন গিয়ে পড়লাম দিগন্তপুর বলে একটা গ্রামে। যখন সেখানে গিয়ে পৌঁছেছি তখন দুপুরের সময়। একে গৃহস্থের বাড়িতে আশ্রয় নিয়ে দুপুরে সামান্য খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়েছি। তখন শীতের সময়। দুপুরের রোদের আলো গায়ে এসে পড়েছে, বেশ ভালো লাগছে। তা বিকেলের দিকে বাড়ির দাওয়ার কাছে চুপ করে বসে রয়েছি। এমন সময় সেই গৃহস্থ এসে বলল, তোমার বয়স তো অনেক কম, তুমি এই বয়সে এই পথে এসেছ, তা তোমার বাড়ির লোকেরা তারা কেউ কিছু বলেনি? বাড়ির লোকেদের কখনোই ইচ্ছা ছিল না, তবে তাদের কথা শুনে আমি এখানে আসিনি তো। আমি আমার মতোই বেরিয়ে পড়েছি। গোটা জীবন সাধনা আর তন্ত্রের পথেই কাটিয়ে দেব বলেই বেরিয়েছি। কিন্তু তোমাদের এই গ্রামে এসে একটা ব্যাপার মনে হলো যে তোমাদের গ্রামের কিছু হয়েছে। আমার কথায় সেই গৃহস্থের মুখ কেমন যেন শুকিয়ে গেল মুহূর্তের মধ্যে। নিজেকে সামলে নিয়ে সে বলল, তোমার বয়স অনেক কম, এসবের মধ্যে তুমি থেকো না। তোমাকে একটা কথা বলি, আজকের রাতটা এখানে কাটিয়ে কাল সকালে তুমি এখান থেকে বেরিয়ে পড়ো। কেন বলো তো? মানে এখান থেকে বেরিয়ে যাব কেন?
আমাদের গ্রামে বড় বিপদ হয়ে চলেছে বুঝলে। মাঝে মাঝে রাতের বেলা গ্রামে কি যেন একটা আসে। যে রাতে সে আসে সে রাতে কারোর না কারোর মৃত্যু হয়। সে মৃত্যু বড় ভয়ানক, চোখে দেখা যায় না। তোমার বয়স কম, তাছাড়া তুমি অন্য জায়গা থেকে এসেছো। তাই তোমায় বলছি, শুধু শুধু এখানে থেকে বিপদের মধ্যে পড়তে যাবে কেন? আমাদের গ্রাম এমনিতেই এমন বিপদে পড়ে আছে। এই বিপদের মধ্যে তোমায় আর রাখতে চাই না। বুঝতে পারলাম, কিছু একটা বিপদ সত্যি সত্যি ছড়িয়ে পড়েছে এই গ্রামে, আর সেই বিপদটা নেহাত ছোট নয়। গৃহস্থকে জোর করে তার কাছ থেকে একটু পরেই শুনতে পেলাম এই গ্রামের আসল বিপদের কথা। ব্যাপারটা শুরু হয়েছিল প্রায় মাস দুয়েক আগে। এক অন্ধকার রাতে হঠাৎ করে গ্রামে রাতের বেলা একটা শিয়ালের ডাক শোনা যায়। সাধারণ শিয়ালের চেয়ে সেই শিয়াল যেন অনেক বড়। কেউ তাকে দেখেনি, তবে তার ডাক শুনেছে। শিয়ালের ডাক এত গম্ভীর আর এত বিশাল কখনোই হতে পারে না। এমনকি সেই রাতে গ্রামের মাঝের দিকের দুটো বাড়ির লোকেরা একজনের মরণ চিৎকার শুনতে পেয়েছিল। পরদিন সকালে যখন গ্রামের লোকেরা খবর পায়, ততক্ষণে সব শেষ হয়ে গেছে। যেদিক থেকে চিৎকারটা পাওয়া গিয়েছিল তার আশেপাশেই পথের পাশে একটা মৃতদেহ পড়েছিল। সেই মৃতদেহ এত বীভৎস যে সকলে নিজের চোখে দেখতে পায় না। গোটা শরীরে এত আঁচড়ের চিহ্ন যে রক্ত, মাংস, হাড়গোড় সবকিছু যেন এলোমেলো হয়ে রয়েছে। শুধু নরকঙ্কালের চারপাশে কেউ যেন দলা দলা মাংস রেখে গেছে। তবে হ্যাঁ, মাথাটা শুধুমাত্র অক্ষত ছিল। মাথাটা দেখে বোঝা গেছিল আসলে কে। সেই শুরু। এরপর থেকে এই 2 মাসের মধ্যে মোট 5 জন এই গ্রামে এমন অদ্ভুতভাবে মারা গেছে। তার মধ্যে একজন স্ত্রীলোক পর্যন্তও ছিল। এইভাবে গোটা গ্রাম ভয়ে রয়েছে। একটা শিয়াল কিভাবে এমন কাজ করতে পারে সেটা নিয়ে সকলেই চিন্তিত। আমি তার সমস্ত কিছু শুনলাম, তারপর বললাম, একটা শিয়াল এমন কাজ করতে পারে বলে তো আমি কখনো শুনিনি। আর তাছাড়া শিয়াল যে গ্রামের ভেতরে ঢুকে এমনভাবে মানুষ মারবে, এটাও তো হয় না। জঙ্গলে শেয়াল মানুষকে ভয় পেলে তাও তাকে আঘাত করতে পারে, তাও যদি একসঙ্গে অনেক শিয়াল থাকে তবে। শুধু শেয়ালের ডাক কেন, আমি নিজে সেই শিয়ালটাকে দেখেছি। এমন বীভৎস দৃশ্য আমি আমার গোটা জীবনে কোনো দিন দেখিনি। বুঝলে, তোমায় কেন আমি বারবার চলে যেতে বলছি? ঘরে চলো, একটু পরেই অন্ধকার হয়ে আসবে। অন্ধকারে আমাদের এই দিগন্তপুর গ্রামে বাইরে থাকা মোটেই ভালো না। প্রথম থেকেই সে আমার সঙ্গে হাসি মুখে কথা বলেছে। এতক্ষণ কথা বলার পরে একবারও মনে হয়নি যে সে মিথ্যে কথা বলছে কিংবা এমন কিছু বলছে যা আসলেই সত্যি নয়। কিন্তু তার কথাগুলো যদি আমায় বিশ্বাস করতে হয়, তাহলে বুঝতে হবে একটা শেয়াল গ্রামে এতগুলো মানুষ মেরেছে। কিন্তু কেন? তার সঙ্গে আমি ঘরের ভেতরে গিয়ে ঢুকলাম। সে কিন্তু তখন কিছু বলল না। রাতের রান্না করে খাওয়া দাওয়া সেরে ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ করে ঘরে গিয়ে বসেছি। একটা হ্যারিকেন মিটমিট করে জ্বলছে। রাতের খাওয়াটা ছিল অতি সামান্য, ডাল, একটা ভাজা, একটা তরকারি আর মোটা চালের ভাত। কিন্তু তার রান্নার হাত ছিল অসাধারণ। তা কথায় কথায় শুনলাম বছর 2 হলো তার স্ত্রী গত হয়েছে। বছর 7 আগে তার বিয়ে হয়েছিল, একটা মেয়েও হয়েছিল। কিন্তু মাত্র 3 মাসের মধ্যে কলেরাতে সে মারা যায়।
স্ত্রী মারা যাবার পর সে একাই থাকে, ভাগ চাষির কাজ করে। যা আসে তাতে একা সংসার ভালোই চলে যায়। শুধু তাই নয়, জমানো কিছু অর্থও রয়েছে। এক কথায় বলা যায় তার সংসার খুব একটা সচ্ছল না হলেও খুব একটা দুঃখিত নয়। অনেকক্ষণ এ কথা ও কথা বলার পরে আমি বললাম, সবই তো হলো, এবার সেই কথাটা বলো না, তুমি সেদিন কি দেখেছিলে? আমার কথা শুনে তার চোখে মুখে আবার যেন কালো মেঘ ছড়িয়ে এলো। একটু আগেই যে মুখে বৃষ্টি এসে পড়েছিল মাঝে মাঝেই, এই মুখ আবার কালো নিকষ অন্ধকার হয়ে গেল। সে কথা মনে করতেও কেমন কেমন যেন ভয় হয়। সেদিন ছিল বুধবার। সন্ধ্যের পর গোটা আকাশটা কালো হয়ে এসেছিল মেঘে। শীতের সময় সন্ধ্যের পর থেকেই কুয়াশা জমতে শুরু করে আশেপাশে, তার উপর মেঘ। বুঝতে পারছো সেদিন কি প্রবল ঠান্ডা পড়েছে। ঘরের দরজা জানালাগুলো শুধু বন্ধ করেই সেই ঠান্ডা আটকানো যায় না। জানালার একটু ফাঁক দিয়ে হাওয়া ঢুকে আসে ঘরে, তাই জাল না দুটো কাপড় ঝুলিয়ে রেখেছি। রাতের বেলা সেগুলো আটকে দিই দরজার উপরে ঝুলিয়ে দিয়ে। বউয়ের রেখে যাওয়া একটা কাপড়, তাতেই যেটুকু আটকানো যায় আর কি। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি লেপের ভেতরে ঢুকে পড়ি। সেদিনও তেমনটাই ঢুকে পড়ব বলে ভাবছি, হঠাৎ করেই শুনতে পেলাম সেই শেয়ালের গম্ভীর ডাক। তুমি বিশ্বাস করবে না, সেই ডাক শুনলে বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে, যেন মনে হয় এক্ষুনি কিছু একটা হবে। সেদিন শুতে শুতে একটু দেরি হয়ে গিয়েছিল, কি একটা যেন কাজ করছিলাম, এখন ঠিক মনে পড়ছে না। ঘরের ভেতরে বসে বোধহয় ওই হারিকেনের কাঁচগুলোই পরিষ্কার করছিলাম। তারপর ঘুম ঘুম আসায় বিছানায় উঠে গেছি। শব্দটা শুনেই কিন্তু আমার ঘুমটুকু উড়ে গেল। কোনো রকমে লেপ মুড়ি দিয়ে বিছানার উপরে বসে রই। একটা ব্যাপার আমি বুঝতে পেরেছিলাম, শিয়ালের ডাকটা যেন আমার বাড়ির কাছে মনে হলো। একটু একটু করে সেই ডাক যেন আমার বাড়ির দিকে আসতে লাগলো। তুমি তো দেখেছ, আমার বাড়ির চারপাশে বড় একটা উঠোন রয়েছে। সেই উঠোনের আশেপাশে যেন সেই শিয়ালটা ঘুরে বেড়াচ্ছে আর অদ্ভুতভাবে ডাকছে। আমি প্রাণপণে নিজেকে আটকে রেখেছি। বেশ কিছুক্ষণ এমনভাবে চলল। তারপর আর কোনো শব্দ নেই। কনকনে ঠান্ডার মধ্যে সেই শেয়ালের ডাক ছাড়া আর কিছুই যেন আমার কানে আসছে না। যেন মনে হচ্ছে লেপের তলা থেকে বাইরে বেরোলেই আমি ঘরের মাঝখানে যেন তাকে দেখতে পাবো। বারবার চোখের সামনে ভেসে উঠতে লাগলো সেই বীভৎস সব মৃতদেহগুলো। একটানা কথা বলে চললেও আমি দেখতে পেলাম তার দুই চোখে যেন ভয় ফুটে উঠতে শুরু করেছে। আমি বুঝতে পারছিলাম এরপরে সে সেই কথাটা বলতে চলেছে যার জন্যে সে এত ভয় পাচ্ছে। কতক্ষণ ওভাবে বসেছিলাম মনে নেই। তারপরে যেন মনে হলো সেই ডাক থেমে গেছে। আমি বিছানা থেকে বাইরে বেরিয়ে এলাম। আস্তে আস্তে বিছানা থেকে নেমে মাটির উপরে দাঁড়ালাম। খালি পা, গোটা শরীরে যেন ঠান্ডা বরফের মতো এসে আমায় ধাক্কা দিচ্ছে। আমি প্রাণপণে সেই ঠান্ডা ভাবটাকে কাটিয়ে আস্তে আস্তে এগিয়ে দাঁড়ালাম জানালার কাছে। জানালার কাছে কাপড়টা কাঁপা কাঁপা হাতে তুলে জানালার পাল্লাটা ঠেলে বাইরের দিকে তাকালাম। সাদা কুয়াশা চারপাশে ছড়িয়ে রয়েছে। সেই কুয়াশার মধ্যে সামনের দিকে তাকিয়ে কিছু দেখতে পেলাম না। ফাঁকা উঠোন, কোথাও কিছু নেই। জানালা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ঘরে ঢুকছে। জানালাটা বন্ধ করতে যাব এমন সময় হঠাৎ চোখ গেল ঠিক নিচের দিকে। এতক্ষণ আমি দেখে চলেছিলাম সামনের দিকে, ঠিক নিচের দিক থেকে
কখন যে একটা মাথা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসতে শুরু করেছে সেটা আমি খেয়াল করিনি। তার লাল টকটকে দুটো চোখ, মুখের হিংস্র সাদা দাঁতগুলো এই অন্ধকারের মধ্যেও যেন কেমন চকচক করে উঠছে। তার খড়খড়ে দুটো নৌকাওয়ালা হাত আমার ঘরের মাটির দেওয়াল থেকে যেন খড়খড় করে মাটি তুলে নিচ্ছে। সে যেন আস্তে আস্তে উপরে উঠে আসছে। আর তখনই তীব্র বিকট একটা গন্ধ আমার নাকে এসে লাগলো। বুঝতে পারলাম সেই হিংস্র শেয়াল, সে ছাড়া এটা অন্য কিছু হতে পারে না। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে ততক্ষণে আমি কেমন যেন একটা বিহ্বল হয়ে গেছি। কখন যে তার একটা হাত আস্তে আস্তে জানালা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করতে শুরু করেছে তা আমার খেয়াল নেই। পাথরের মূর্তির মতো আমি জানালার কাছেই দাঁড়িয়ে রয়েছি। ঠান্ডা বাতাস একটু আগে জানালা দিয়ে ভেতরে ঢুকে আসছিল, এখন যেন মনে হলো কোথাও কিছু নেই। ঠিক তখনই কি যে হয়ে গেল, যেন মনে হলো যেন কেউ আমায় পিছন থেকে টানছে এবং সঙ্গে সঙ্গে ফিরে এসে দরাম করে বন্ধ করে দিলাম জানলা। ঠিক তখনই বাইরে থেকে শিয়ালের একটা হিংস্র ভয়ঙ্কর গর্জন ভেসে এলো। তার মানে তুমি তাকে নিজের চোখে দেখেছো? এত কাছ থেকে তাকে দেখার পরেও তোমার কোনো ক্ষতি হয়নি? কিন্তু তোমায় সেদিন রাতের বেলা পেছন থেকে টানলো কে? আমাকে কে টেনেছিল সে কথা আমি জানি না, কিন্তু সেদিন যদি সে আমায় পেছন থেকে না টানতো তাহলে হয়তো ওই হিংস্র শেয়ালটা আমায় জানলা থেকে টেনে বার করে নিয়ে চলে যেত। এর আগেও একবার এমন হয়েছে। এই বাড়িতে জানালার কাছেই পড়েছিল মৃতদেহ। তার শরীরের অর্ধেকটা জানালা থেকে বাইরের দিকে, আর একটু রয়েছে জানলা থেকে ভেতরের দিকে। তার গোটা শরীরের অর্ধেকটা ভালো থাকলেও বাকিটা যেন কেউ হিংস্রভাবে খুবলে নিয়েছে। গৃহস্থের কথা শুনে বুঝতে পারছিলাম তার ভয় পাওয়াটা স্বাভাবিক। এমন অবস্থার মধ্যে আমি নিজে পড়লে আমিও যে ভয় পেতাম সেটা আর বলে দিতে হয় না। কিন্তু তাকে বাঁচিয়ে দিল কে? যে হিংস্র শিয়ালের হাতে গ্রামে এত লোক মরছে, হঠাৎ করে তার হাত থেকে তাকে বাঁচালো কে? কিছুই বুঝে উঠতে পারলাম না। সেই রাতে সে আমায় আরো অনেক কিছু বলেছিল, তবে সেসবের কোনো প্রয়োজনীয়তা তোমাদের বলার মধ্যে নেই। এবার বুঝলে আসলে সে কি দেখেছিল? এতক্ষণ ধরে একটানা কথা বলে তারানাথ আমাদের দিকে প্রশ্ন ছুড়ে দিতে কিশোরী বলল, লোকটা যে বিভৎস কিছু একটা দেখেছিল সেটা বুঝতে পারছি, কিন্তু ওই যে শিয়ালটা অত বড় হয়ে গেল এটা কি করে সম্ভব ঠাকুরমশাই? তার মানে আপনি যে বলেছিলেন যে নিম্ন স্তরের কোনো তন্ত্র কাজে লাগানো হয়েছে সেটাই সত্যি? আপনি বলছেন আপনি প্রথম জীবনে এই ঘটনার সম্মুখীন হয়েছিলেন, মানে তখন আপনার কাছে তেমন কোনো ক্ষমতাই ছিল না। তার মানে তখন নিশ্চয়ই আপনি বুঝতে পারেননি যে এই তন্ত্র আসলে কি? বুঝতে পারা তো অনেক দূরের কথা। আমি ভয় পেয়েছিলাম সাধারণ চেহারার চেয়ে 4 গুণ আকারের একটা শিয়াল গ্রামের রাতের বেলা এমন বিভৎসভাবে মুন্ডু ছিঁড়ে মানুষকে হত্যা করছে। আমি সাধনার জীবনে প্রথম পা রেখেছি, মৃত্যুর জীবনে তো নয়। সাধনা করার জন্যে পথে পথে বেরিয়ে পড়েছি, এমন বিভৎস শিয়ালের মুখোমুখি দাঁড়াবার জন্যে নয়। কিন্তু কৌতূহল আমার সব সময় ছিল। সেই কৌতূহলের জন্যেই এই গ্রামে আরো কয়েকটা দিন থেকে গেলাম। গৃহস্থ কিন্তু আমায় বারবার সমস্ত কিছুতে সাবধান করত। তার বয়স আমার চেয়ে বেশ খানিকটা বেশি। বুঝতেই পারছো, আমার চেয়ে সে কম করে 10 বছরের বড় ছিল। সে কিন্তু আমার খেয়াল রাখত। তার বাড়িতেই থাকতাম, সকাল বিকেল ঘুরে বেড়াতাম। দুপুরে আর রাত্রে তার বাড়িতে খাওয়া দাওয়া করে রাতের বেলা তার ঘরে বসে গল্প শুনে তারপর ঘুমোতে যেতাম। আমার কিন্তু এখানে থাকার ইচ্ছে ছিল না।
একটাই কারণে আমি এখানে থাকছিলাম, আর সেটা হলো এমন একটা ঘটনা আমি নিজের চোখে দেখব। গৃহস্থ নিজেও সেটা বুঝতে পেরেছিল, তাই একদিন সকালে আমায় ডেকে বলল, তোমার সাহস আছে? এই এমন কথা শুনে এই গ্রামে থাকার মতন সাহস চট করে কেউ রাখতে পারে না। নিশ্চয়ই তুমি অপেক্ষা করছো কবে এমন একটা ঘটনা ঘটবে। হ্যাঁ, তুমি আমার কথা বিশ্বাস করনি, তাই না? না না, তোমার কথা বিশ্বাস করেছি, কিন্তু সমস্যা হলো আসল ব্যাপারটা কি না দেখে এখান থেকে চলে গেলে আমার মন মানবে না। তবে চিন্তা করো না, রাতের বেলা আমি ঘর থেকে বাইরে কোথাও যাব না। জেনে শুনে বিপদের মধ্যে আমি পড়ব না। আমার কথায় গৃহস্থ কতটা খুশি হয়েছিল তা আমি জানি না, তবে সেদিন রাতেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। রাতের বেলা বিশেষ প্রয়োজনে আমায় একটু বাইরে বেরোতে হবে। একটা ঘরেই বিছানার ওপরে আমি শুয়েছি। বিছানার নিচে মেঝেতে লম্বা চটের বস্তা, তার ওপর দুটো কাঁথা পেতে একটা লেপ গায়ে দিয়ে ঘুমিয়েছে সেই গৃহস্থ। একটা হ্যারিকেন জ্বলছে মাথার কাছে। বিছানা থেকে নেমে হ্যারিকেনটা হাতে তুলে ঘরের দরজা খুলেছি। ঘরের দরজা খোলার পর লম্বা টানা বারান্দা। সেই বারান্দার চারদিকটাই ফাঁকা, পাশাপাশি দুটো ঘর। পাশের ঘর রান্নাঘর বা অন্যান্য কাজে লাগে। তা দরজা খুলতেই হু হু করে ঠান্ডা বাতাস এসে ধাক্কা দিল আমার গায়ে। কুয়াশায় চারপাশটা ভরে রয়েছে। সেই কুয়াশার ভেতরে 2 হাত দূরে কিছু দেখা যায় না। বাড়ির পেছনের দিকে আমায় যেতে হবে আমার কাজের জন্য। হ্যারিকেনটা হাতে নিয়ে লম্বা বারান্দা ধরে এক পাশ দিয়ে হেঁটে এলাম। মনের ভেতরে বারবার সেই ভয় চলতে লাগলো, যদি সেই শিয়ালটা সত্যি সত্যি এসে দাঁড়ায় তাহলে কি হবে। কিন্তু একটাই বাঁচা, সেদিন আকাশে চাঁদের আলো ছিল। কুয়াশার সাথে চাঁদের আলো ভালোভাবে দেখা যায় না। তবে গৃহস্থ বারবার বলে দিয়েছিল, যেদিন রাতে অন্ধকার থাকে সেদিন রাতেই সে আসে। ওই একটা ভরসা মনে নিয়ে হ্যারিকেনটা হাতে তুলে কুয়াশা জড়িয়ে থাকা পথ ধরে কোনো রকমে বাড়ির পেছনের দিকে এগিয়ে গেলাম। নিজের কাজ সেরে ফিরে আসতে যাব, এমন সময় দেখি একপাশে কুয়াশার মাঝে একজন দাঁড়িয়ে আছে। মুহূর্তের জন্য এতটা চমকে উঠেছিলাম যে হাত থেকে আরেকটু হলেই হ্যারিকেনটা মাটিতে পড়ে যাচ্ছিল। সেখানে কে দাঁড়িয়েছিল তা আমি জানি না। সেও স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমিও স্থির হয়ে দাঁড়িয়ে আছি। এইভাবে কতক্ষণ কেটে গেছে মনে নেই। চারপাশটা একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, কিন্তু সেটা ধরতে পারছিলাম না। এক সময় সেখান থেকে ভেসে এলো একটা অদ্ভুত নারী কণ্ঠ। তুমি এখানে বেশি দিন থেকো না, তাহলে কিন্তু তোমারও বিপদ হবে। আজ থেকে 2 দিন পরে সাবধানে থেকো। তুমি কে? তোমায় আমি দেখতে পাচ্ছি না কেন? আর আমার যে বিপদ হবে সে কথা তুমি জানলে কি করে? আমি অনেক কিছুই জানি। কাল রাতে এই গ্রামে আরও একজন মরবে। পরশু রাতে বিপদ হবে তোমার। তাড়াতাড়ি তুমি এখান থেকে চলে যাও, নইলে বড় বিপদের মধ্যে পড়বে। কিন্তু আমি তো রাতের বেলা ঘর থেকে বাইরে। কথাটা বলতে গিয়ে চমকে উঠলাম। আমি তো আজ রাতের বেলা ঘর থেকে বাইরে বেরিয়েছি। যদিও আকাশে চাঁদের আলো ছিল বলেই বেরিয়েছি, কিন্তু এমনও তো হতে পারে যে কোনোভাবে আমায় আবার পরশু রাতে বাইরে বেরোতে হবে। আর তখনই
আমি একজনকে রক্ষা করেছি, বাকিদেরও রক্ষা করার চেষ্টা করেছিলাম, কিন্তু সবাইকে রক্ষা করতে পারিনি। এমন অনেকেই আছে যারা এই গ্রামে বাস করে, তারাও সেই রাতে মারা যেত, কিন্তু তারা বেঁচে আছে। তোমায় আমি আগে কথা বলে গেলাম যাতে তোমার কোনো ক্ষতি না হয়। শুধু আমায় কেন তুমি এভাবে সাবধান করে গেলে? কই, এর আগে তো কাউকে সাবধান করে যাওনি। কারণ তুমি আমায় দেখতে পেয়েছো, বাকি কেউ আমায় দেখতে পায়নি। আমি অনেকের কাছেই গিয়েছিলাম, কিন্তু কে তা তুমি এখন বুঝতে পারবে না। সঠিক সময় হলে তখন বুঝতে পারবে। আমি এখন চললাম। অনেকবার তাকে খোঁজার চেষ্টা করলাম, চিৎকার করে ডাকতে চাইলাম, কিন্তু কিছুতেই তার দেখা পেলাম না। কুয়াশার মধ্যে পাগলের মতো এদিক ওদিক হাতড়ে হাতড়ে ছুটতে ছুটতে বাড়ির চৌহদ্দির বাইরে এসে পড়লাম, কিন্তু না, কোথাও সেই নারী মূর্তি নেই। তারপর যখন ঘরে ফিরে গেলাম, তখন দেখি সেই গৃহস্থ গভীর ঘুমে রয়েছে। আমিও বিছানায় শুয়ে পড়লাম। তারপর সেই নারী মূর্তির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমার নিজেরও মনে নেই। মানে আপনি বলতে চাইছেন এক নারী মূর্তি এসে আপনাকে সাবধান করে দিয়ে গিয়েছিল, কিন্তু সে কে? তাহলে কি এই নারী সেই নারী মূর্তি যে ওই গৃহস্থ, মানে আপনি যার বাড়িতে আশ্রয় নিয়েছেন, তাকে বাঁচিয়েছিল? তখনও পর্যন্ত এই বিষয়ে আমি কিছু জানতাম না। শুধু এটুকু জানতাম যে এসেছিল সে নিশ্চয়ই অনেক কিছু জানে। তার কথা যদি আমি বিশ্বাস করি, তাহলে আজ রাতেই গ্রামে কারোর একটা মৃত্যু হতে চলেছে। সেই কথা গৃহস্থকে বলতেই সে বলল, যদি হয়ে থাকে তাহলে তাকে আটকানো সম্ভব নয়, বুঝলে? আমাদের এই গ্রামে কারোর ক্ষমতা নেই তাকে আটকাবে। আশেপাশের গ্রামে তান্ত্রিকের খোঁজ আমরা করেছিলাম, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায়নি। সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি জানো? যেদিন রাতে আকাশে অন্ধকার নামে, সেই রাতেই তাকে দেখা যায়। অন্য কোনো দিন কিন্তু গ্রামে তো দূরের কথা, জঙ্গলের মাঝেও আমরা খুঁজে খুঁজে কোনো শেয়াল দেখতে পাইনি। হতে পারে নির্দিষ্ট কোনো অন্ধকার রাত আসলে কেউ এমন কাজ করছে, কেউ সেই শিয়ালকে জাগিয়ে তুলছে। কিন্তু আমাদের গ্রামে কিংবা আশেপাশের গ্রামে এমন কাজ কেউ কেন করবে? বিশেষ করে যদি ওই শেয়াল জেগে উঠে তার পরিবারের কারোর ক্ষতি করে। হঠাৎ করেই একটা অদ্ভুত চিন্তা আমার মাথায় খেলে গেল। বললাম, আজ আমি বিকালের আগে পর্যন্ত গ্রামের আশেপাশে ঘুরে সমস্ত কিছু দেখতে চাই। আসলে গ্রামের আশেপাশে যদি কিছু হয়ে থাকে তার সন্ধান পাওয়া যায় নাকি। যা হয়েছে এই গ্রামেই হয়েছে, তার মানে কেউ নির্দিষ্টভাবে এই গ্রামের ওপরেই কোনো তন্ত্রক্রিয়া করছে, আশেপাশের কোনো গ্রামে হয়নি। মানে সমস্ত আক্রোশ রয়েছে এই গ্রামের উপরেই। আমায় এইটুকু কাজ করতে দাও। আমার কথায় বোধহয় গৃহস্থ সমস্ত কিছুই বুঝতে পারল, তাই বলল, দেখো, যদি তুমি কিছু জানতে পারো তাহলে প্রথমে আমায় এসে জানাবে। নিজে থেকে কিছু করার চেষ্টা করবে না। যে এমন কাজ করেছে সে অতি ভয়ঙ্কর। সে কিন্তু এত সহজে তোমায় ছেড়ে দেবে না, তাই সাবধান। গৃহস্থের সমস্ত কথাই মাথায় রাখলাম। এরপর আমি গ্রামে ঘুরতে লাগলাম। গ্রামটা বেশি বড় নয়। গ্রামের এক পাশ থেকে একটা নদী বয়ে গেছে। নদীর সামনেই একটা পরিত্যক্ত শ্মশান, অন্য পাশে ধানের জমি, আর একদিকে একটা জঙ্গলও রয়েছে। দুপুর পর্যন্ত এদিক ওদিক ঘুরে বেড়িয়ে তেমন কিছু না পেয়ে বিকেলের একটু আগে নদীর ধারে সেই শ্মশানের কাছে গেলাম। শ্মশানের এক পাশে একটা জঙ্গল মতো রয়েছে। ঘুরতে ঘুরতে কি মনে হলো জঙ্গলের দিকে এগিয়ে গেছি। এমন সময় মনে হলো জঙ্গলের অন্য পাশ থেকে কি যেন হাঁটতে হাঁটতে
হন হন করে অন্যদিকে চলে যাচ্ছে। আমিও দ্রুত গতিতে জঙ্গলের ভেতরে ঢুকলাম। দেখলাম একটা শিয়াল, অতি সাধারণ চেহারা, সে ছুটতে ছুটতে যেন জঙ্গলের ভেতরের দিকে ঢুকে পড়ছে। আর ঠিক সেখানেই দেখলাম একটা বেশ বড় সড়ো গর্ত মতো করা। কি মনে হতে গর্তের ভেতরে চোখ বুলিয়ে দেখলাম ভেতরে কয়েকটা মাটির সরা, তাছাড়া কিছু পাটকাঠি, আগুন জ্বালাবার সামগ্রী, বেশ কিছু টুকরো কাঠ আর একটা কাপড়ে বাঁধা অনেক কিছুই রয়েছে। বুঝতে পারলাম কিছু হোক না হোক এইখানে আশেপাশে কেউ সাধনা করে। ঝুঁকে সেই দিকে দেখে চলেছি, এমন সময় হঠাৎ করে কি মনে হলো কে যেন আমার দিকে দ্রুত এগিয়ে আসছে। দ্রুত গতিতে এক পাশে সরে গেলাম। সঙ্গে সঙ্গে একটা লাঠির বাড়ি এসে পড়ল আমার ঠিক সামনে সেই গর্তের এক পাশে। মুহূর্তের মধ্যে উঠে পড়লাম। পেছনের দিকে সরে গিয়ে যে আমায় মারতে এসেছিল তাকে একটা ধাক্কা দিলাম। সে ছিটকে গিয়ে পড়ল জঙ্গলে, কিন্তু তারপরে আর আমার দিকে এগিয়ে এলো না, ছুটে যেন কোথায় মিলিয়ে গেল। তবে ওই এক মুহূর্তের মধ্যে আমি একটা লাঠি দেখতে পেয়েছিলাম, বেশ মোটা লাঠি। ঠিক গ্রামে গঞ্জে অর্থবান মানুষেরা যেমন লাঠি হাতে নিয়ে টুকটুক করে হেঁটে চলে, ঠিক তেমন লাঠি। জঙ্গলের ভেতরে তখন আর কেউ কোথাও নেই। দুপুর পেরিয়ে বিকেলের দিকে সময় এগিয়ে চলেছে। মনে মনে সব কিছু যেন পরিষ্কার হয়ে গেল। তখনই হাঁটতে হাঁটতে জঙ্গল থেকে বেরিয়ে শ্মশানের পার ঘেঁষে নদীর কাছে এসে দাঁড়ালাম। নদীটা বেশ বড়। এ নদীতে সব সময় ঢেউ থাকে। খোল খোল শব্দে জল বয়ে চলেছে উত্তর থেকে দক্ষিণের দিকে। নদীর জলে নেমে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। হাঁটু পর্যন্ত নদীর জলে ডুবিয়ে ভাবতে লাগলাম, তার মানে এই গ্রামের কেউ এমন কাজ করেছে। কিন্তু ওই লাঠিটা কার? এমন লাঠি গ্রামের গৃহস্থ তো ব্যবহার করে না। বেশ অর্থবান কোনো মানুষ না হলে এমন লাঠি তার কাছে থাকার কথা নয়। মনে মনে অনেক কিছু ভাবতে লাগলাম। এর মধ্যে এটাও ভাবলাম যে গৃহস্থকে সমস্ত কথা না জানিয়ে কোনো কিছুই করা যাবে না। কিন্তু সে কি আমার কথা বিশ্বাস করবে? এই গ্রামের কেউ জঙ্গলের মধ্যে কোনো এক বিশেষ তন্ত্র সাধনা করে চলেছে, কিন্তু সেই তন্ত্র সাধনার মাধ্যমে একটা এত বড় শেয়ালকে ডাকা সম্ভব? মাথার ভেতর সব কিছু কেমন তালগোল পাকিয়ে যাচ্ছিল। হাঁটু পর্যন্ত নেমে আসা জলে আস্তে আস্তে ডুব দিলাম। আর ঠিক তখনই বুঝতে পারলাম অনেক বড় ভুল করে ফেলেছি। ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে জলের ওপর থেকে দুটো শক্ত হাত এসে আমার গলাটা চেপে ধরল জলের ভেতরে। দুটো পা যেন আমার পিঠের ওপরে পা রেখে আমাকে জলের তলায় চেপে ধরে রইল। একটানা এতক্ষণ কথা বলে তারানাথ চুপ করতেই আমি আর কিশোরী অবাক হয়ে রইলাম। এমন অদ্ভুত বিপদের কথা তো আমরা ভাবিনি। আমরা সাধারণ বিপদের কথা ভেবেছিলাম, কিন্তু এত মানুষ যে তারানাথকে মারার চেষ্টা করেছে আর তারপরেও সে সেখান থেকে ফিরে এসেছে, এ আমরা ভাবিনি। এইভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। আমি প্রাণপণে চেষ্টা করছি তার হাত থেকে নিজেকে ছাড়াবার। চেষ্টা তো করে চলেছি, কিন্তু এমন বেকায়দায় সে আমায় ধরেছে, আমার শরীরটা জলের তলায় মাটির সঙ্গে যেন লেপ্টে রয়েছে। তার দুটো পা আমার পিঠের উপরে, দুটো হাতে গলাটা ধরে
সে আস্তে আস্তে পেছনের দিকে টানতে শুরু করেছে। এমন সময় কোথা থেকে যেন কি হয়ে গেল। আমি কোনো রকমে চোখ খুলেছিলাম আর দেখতে পেলাম আমার চোখের সামনে যেন একটা মূর্তি, বিভৎস সাদা দুটো চোখ, আর সেই মুখে একটা অদ্ভুত হাসি। মুহূর্তের জন্যে সেই মুখটাকে আমি দেখতে পেলাম আর তারপরে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল, দেখি আমি নদীর পাড়ে পড়ে রয়েছি। গলায় আর পিঠের কাছে যেন প্রবল যন্ত্রণা, কিন্তু মারা যায়নি। আমি আস্তে আস্তে মাটিতে উঠে বসতেই দেখি বিকেল পেরিয়ে সন্ধে নামতে শুরু করেছে। সমস্ত কিছু মনে পড়ে গেল। জলের মধ্যে পেছন থেকে সে আক্রমণ, জলের তলায় সেই বিভৎস মূর্তির দেখা, তার দুটো সাদা ফ্যাকাশে চোখ। কিন্তু আমায় বাঁচালোটা কি? এসব কথা ভাবার জন্যে তখন আর সেখানে দাঁড়ালাম না। ছুটতে ছুটতে ফিরে এলাম সেই গৃহস্থের বাড়িতে। গৃহস্থ কিন্তু আমায় দেখে খুব বকাবকি করল। বলল, কতবার তোমায় বললাম অন্ধকার নামার আগে ফিরে এসো, তুমি আমার কথা শুনলে না, কিছুতেই শুনলে না। দেখেছ আকাশটা আজ কেমন অন্ধকার হয়ে এসেছে। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম সত্যি চাঁদ আজ আর উঠবে না। কালো মেঘে গোটা আকাশ ঢাকতে শুরু করেছে। আর তখনই মনে পড়ল আজ দুপুরের দিকেই ওই জঙ্গলের মধ্যে আমি শিয়ালটাকে দেখেছি, আর তার সঙ্গে আরও একজনকে দেখেছি যে আমায় মারতে চেয়েছিল। এই কি হয়েছে? তোমার শরীর এমন ভেজা কেন? এই এত শীতের মধ্যে তুমি জলে নেমেছিলে? না না, আসলে নদীর পাড়ের কাছে দাঁড়িয়ে কি একটা করছিলাম, তখনই হঠাৎ করে নদীর জলে পড়ে যাই। আচ্ছা, এই গ্রামে এমন কেউ আছে যে লাঠি ব্যবহার করে? মানে অনেকে থাকে না, বৃদ্ধ বয়সে লাঠি ছাড়া হাঁটতে পারে না। গৃহস্থ অনেকক্ষণ ভাবল, তারপর বলল, লাঠি নিয়ে তো এই গ্রামে একজনই চলাচল করে, মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দ চক্রবর্তীর বয়স অনেক হয়েছে, লাঠি ছাড়া সে হাঁটতেই পারে না ভালোভাবে। তবে মুকুন্দ চক্রবর্তী বেশ ভালো মানুষ, গ্রামের লোকেদের খুব ভালোবাসে। আর 2 বছর আগে কলেরায় মুকুন্দবাবুর গোটা পরিবার উজাড় হয়ে গেল। তার ছেলেটা কোনো রকমে বেঁচে গেছে। মুকুন্দ চক্রবর্তী বড় কষ্ট পেয়েছিল সেই কলেরায়। তবে মুকুন্দ চক্রবর্তীর ছেলে গোবিন্দ চক্রবর্তীর বউটা বোধহয় বেঁচে যেত, গ্রামের লোকেরা যদি সঠিক সময়ে পাশের গ্রাম থেকে কবিরাজের ব্যবস্থা করত। কিন্তু তুমি বলো, কলেরায় পটাপট লোক মরছে, মরা পোড়ানো যায় না। এখানে ওখানে মৃতদেহ পড়ে পচে গলে রয়েছে, কুকুর শেয়ালেরা সব টেনে টেনে নিয়ে যাচ্ছে। এর মধ্যে মুকুন্দ চক্রবর্তীর বৌমাকে বাঁচানোর ব্যবস্থা কে করবে বলো তো? তারপর ধীরে ধীরে সব কিছু আগের মতো হয়ে গেল। গ্রামে ওই মুকুন্দ চক্রবর্তী শুধু লাঠি ব্যবহার করে। কিন্তু কেন বলো তো? আমি যে লাঠিটা দেখেছিলাম সেটা যদি মুকুন্দ চক্রবর্তী ব্যবহার করে, তাহলে তার পক্ষে এমনভাবে ছুটে যাওয়া তো সম্ভব নয়। আমায় যে জলের মধ্যে চেপে ধরে রেখেছিল সে কখনোই বৃদ্ধ মানুষ হতে পারে না। কিছু বুঝতে পারছিলাম না। সেদিন দুপুর হয়ে গিয়েছিল, আগেই বলেছি, আর বেরোলাম না। কোনো রকমে খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম। আর পরদিন সকালে দেখতে পেলাম সেই ভয়ঙ্কর দৃশ্য। তার মানে পরের দিন সকালে আবার কেউ মরেছিল? তাহলে তো সেই নারী মূর্তি আপনাকে যা বলেছিল সেই কথা সত্যি হয়ে দাঁড়ায় তার কথা মতো। মৃতদেহটা যে কি বিভৎস সে তোমাদের বলে বোঝাতে পারবো না। মাথাটা যেন কেউ সযত্নে আলাদা করে দেওয়ালের কাছে বসিয়ে রেখেছে।
আর বাকি শরীরটা উঠোনের মাঝখানে এমনভাবে ছিন্ন ভিন্ন করেছে যে শরীরের কোনো অংশই ভালোভাবে অবশিষ্ট নেই। শুধু হাড়গুলো ছাড়া বাকি সমস্ত কিছু গোটা উঠোনে এখানে ওখানে ছড়িয়ে রয়েছে। গ্রামের মানুষেরা সেই দৃশ্য দেখার জন্যে বাইরে উঠোন পর্যন্ত ঢুকতে সাহস পাচ্ছে না। বাইরে থেকে দেখে সবাই ফিরে যাচ্ছে। মৃত্যু হয়েছে, অথচ তার বাড়ির কাছে লোকজন মাত্র হাতে গোনা কয়েকজন। এই দৃশ্য দেখে গৃহস্থ আমায় বলল, দেখেছো কেন তোমায় আমি গ্রাম ছেড়ে চলে যেতে বলেছিলাম? তুমি তো আমার কথা শুনবে না, তুমি আবার না দেখে যাবে না। এবার দেখে নিয়েছো, এইবার এখান থেকে চলে যাও। তাড়িয়ে দিচ্ছ আমায়? আহা, তাড়িয়ে দিয়ে যদি তোমার জীবন বাঁচানো যায় তাহলে তোমায় আমি তাড়িয়েই দিচ্ছি। যাও, তুমি চলে যাও। তোমায় আমি আর এই বাড়িতে রাখতে চাই না। বুঝতে পারছিলাম সে যা বলছে আমার ভালোর জন্যই বলছে, কিন্তু আমি যে জিনিসটা দেখতে চাই সেই নারী মূর্তি যদি সত্যি কথা বলে, তাহলে আজ রাতে আমার জীবনে চরম বিপদ নামতে চলেছে। আর যদি আমি এখান থেকে চলে যাই তাহলে তো সবকিছুই অসম্পূর্ণ থেকে যাবে। তাই বললাম, বেশ, তোমার বাড়িতে আমি এসেছি, তোমার কথা আমায় শুনতেই হবে। তবে আজকের দিনটা আমায় আশ্রয় দাও। কাল সকালে উঠেই আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, আর কখনো এই গ্রামে আসব না। আমার কথা শুনে সে খুশি হলো। তারপর বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে গ্রামবাসীদের নানান কথা শুনে আমরা একটু পরে ফিরে এলাম সেই গৃহস্থের বাড়িতে। সেদিন গোটা দিনটা এমনভাবেই এদিক ওদিক করেই কেটে গেল। গোটা দুপুর আমি নদীর ধার, শ্মশান, জঙ্গল এখানে ওখানে ঘুরে বেড়ালাম। সেই গৃহস্থের সঙ্গে আমার সেদিন খুব বেশি কথা হলো না। সন্ধেবেলা ফিরতেই সে সেদিন সকালে মৃত মানুষটার ব্যাপারে অনেক কথা বলল, কিন্তু কোনো কিছুই আমার কানে এলো না। আমি অপেক্ষা করছিলাম রাত হওয়ার জন্য। খেয়াল করে দেখেছি পশ্চিম আকাশে কালো মেঘ জমা হতে শুরু করেছিল। সেই কালো মেঘ যেন আস্তে আস্তে চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। সেই নারী মূর্তির বলা কথাগুলো আমার বারবার মনে পড়ছিল। কি ব্যাপার, তুমি বোধহয় আমার কথা শুনছো না? শুনছি, তবে আজ রাতেই বোধহয় কিছু একটা হতে চলেছে। কাল রাতে একজন মরেছে, আজ রাতে আবার একজন মরবে। আজ রাতে একটু সাবধান থেকো। যে এমনটা তো কখনো হয়নি, পরপর 2 রাতে 2 জন মরেছে। এই ঘটনা আমাদের গ্রামে ঘটে না। যে ঘটনা ঘটেনি সেই ঘটনাই হয়তো ঘটতে চলেছে। তাই বললাম, রাতের বেলায় সাবধানে থেকো। গৃহস্থ আর কোনো কথা বলল না। সন্ধেবেলা একটু পরেই খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমোতে চলে গেলাম। বাইরে কুয়াশার অন্ধকার একটু একটু করে ছড়িয়ে পড়তে শুরু করেছে। জানলা দিয়ে বাড়িটা দেখা যায়। গৃহস্থ জানালা বন্ধ করে দিল। সে কেমন একটু থম মেরে গিয়েছিল সন্ধ্যের পর থেকেই। তেমন কোনো কথা বলছে না। আমিও বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম রাতের বেলা সত্যি কি হতে চলেছে। সেই নারী মূর্তি আমাকে এখানে থাকতেই বারণ করেছিল, কিন্তু আমি তো এখানে রয়েছি। তাহলে কি সত্যি আজ এই শিয়াল এখানে আসবে? একটু রাত বাড়তেই প্রথমবার সেই শিয়ালের ডাক শুনতে পেলাম। এত বীভৎস আর এত গম্ভীর কোনো শিয়ালের ডাক হতে পারে সেটা আমি ভাবতেই পারছি না। শিয়ালের ডাক শুনে সেই গৃহস্থের ঘুমও ভেঙে গেছে। সে ঘুম ভেঙে জড়ানো গলায় বলল, আবার সে এসেছে। সেদিন আমি এমনই ডাক শুনতে পেয়েছিলাম।
হ্যাঁ, ঠিক এমনই ডাক শুনতে পেয়েছিলাম। চিন্তা করো না, কিছু হবে না। তুমি শুধু ঘরের মধ্যে থাকো, আমি এক্ষুনি আসছি। আমি দরজার দিকে এগিয়ে যেতেই সে পেছন থেকে আমায় জাপটে ধরে বলল, এ কি করছো তুমি? ঘরের বাইরে যেও না। ও মানুষ নয়, আর কোনো সাধারণ শেয়ালও নয়। হ্যাঁ, এত সহজে কিন্তু তোমায় আমি ছাড়বো না। গোটা গ্রামের ওপর যে বিপদ ছড়িয়ে পড়েছে, সেই বিপদের একটা সূত্র বোধহয় আমি ধরতে পেরেছি। আমায় তুমি আর আটকিও না, আমার কোনো বিপদ হবে না। যে তোমায় রক্ষা করেছে সেই আমায় রক্ষা করবে। এই কথায় সে কেমন যেন অবাক হয়ে গেল। আমি তার হাত ছাড়িয়ে দরজাটা খুলে বাইরে বেরিয়ে এসে আবার দরজা বন্ধ করে দিলাম। বাইরে কুয়াশা ছড়িয়ে পড়েছে চারপাশে। অন্ধকারের মধ্যে কুয়াশা যে কি বিভৎস একটা দৃষ্টি প্রতিরোধ ব্যাপার, তা যে না দেখবে সে বুঝতে পারবে না। তবে তার মধ্যেও সেই শিয়ালের গর্জন আমি শুনতে পাচ্ছিলাম। বুঝতে পারছিলাম সে বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমি বারান্দার কাছে এসে পা রাখতেই কানের কাছে সেই নারী কণ্ঠ আবার শুনতে পেলাম। তোমায় বলেছিলাম তুমি এখান থেকে চলে যাও, তাহলে কেন তুমি আবার এসেছো এখানে? তোমার কি প্রাণের ভয় নেই? আমার প্রাণের ভয় আছে, কিন্তু এই গ্রামের লোকেদের এমন বিভৎস মৃত্যু আমি চোখের সামনে দেখতে পারবো না। যদি তাকে আটকাবার কোনো উপায় আমার জানা থাকে, তাহলে আমি তা নিশ্চয়ই করব। ওকে আটকাবার কোনো উপায় নেই। ওকে যে জাগিয়েছে তার মৃত্যু না হওয়া পর্যন্ত ওকে আটকানো যাবে না। ওকে কে জাগিয়েছে তা আমি জানি না, কিন্তু কোন স্থানে ওকে জাগানো হয়েছে সে কথা আমি জানি। আমি এক্ষুনি সেখানে যাব। আর সময় না নিয়ে দ্রুত উঠোনে নেমে এলাম। তারপরে সেই কুয়াশার অন্ধকারের মধ্যে কোনো রকমে হাতড়াতে হাতড়াতে গ্রামের রাস্তায়, এবং গ্রামের রাস্তা ধরে এগোতে লাগলাম সেই নদীর দিকে। নদীর ঘাটের কাছে এসে জঙ্গলের মধ্যে যে গর্তের ভেতরে আমি সেই জিনিসগুলো দেখেছিলাম, সেইখানে কিছু একটা হয়েছে বলে আমার মনে হয়। দ্রুত এগিয়ে চলেছি। আমার আশেপাশে যেন কি একটা রয়েছে বোঝা যাচ্ছে, অথচ তাকে আমি দেখতে পাচ্ছি না। শিয়ালের ডাকটা অনেকটা পেছনের দিকে রয়েছে, কিন্তু যেন মনে হচ্ছে সে আমার দিকে এগিয়ে আসছে একটু একটু করে। যত দ্রুত সম্ভব সামনের দিকে এগোতে লাগলাম। বারবার মনে হচ্ছিল আজ রাতে আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। সেই হিংস্র শিয়াল বাকিদের মতো আমার মাথাটা ধড় থেকে আলাদা করে দেবে, আর গোটা শরীরটা ছিন্ন ভিন্ন করবে তার লম্বা নখর দিয়ে। কিন্তু আমি তাকে এমন করতে দেব না। তার আগেই আমি গিয়ে পৌঁছাবো সেই জঙ্গলের ধারে। আর ঠিক তখনই পেছনের দিকে সেই শিয়ালের ডাক শুনতে পেলাম। হিংস্র সেই ডাক, আর তার সঙ্গে তার আমার দিকে ছুটে আসার শব্দ। কানের কাছে সেই নারী মূর্তি বলে উঠল, এখনই পালাও এখান থেকে, আসছে। আমি প্রাণপণে ছুটতে লাগলাম। সে যে কি অবস্থা তোমাদের বলে বোঝাতে পারবো না। চারপাশে অন্ধকার, তার মধ্যে কুয়াশা, তার মধ্যে আমি গ্রামের রাস্তা কোনো রকমে ঠিক রেখে দৌড়ে চলেছি যেদিকে নদী রয়েছে সেই দিকে। আমার সঙ্গে সঙ্গে সেই নারী মূর্তিও আসছে, আর আমার থেকে বেশ খানিকটা দূরে পেছনের দিকে কে যেন ছুটে আসছে। আমি দ্রুত ছুটে চলেছি। বারবার যেন নিজের পায়ের শব্দ আমি শুনতে পাচ্ছি। চারপাশে অন্ধকার কুয়াশা ঘন পথের মধ্যে যেন সে নারী মূর্তি বলে উঠছে, তুমি পালিয়ে যাও এখান থেকে, ওর মুখোমুখি তুমি কিচ্ছু করতে পারবে না। বারবার মুখের সামনে ভেসে উঠছিল মায়ের মুখটা। তারপরেও
মাতু পাগলির বীভৎস রূপ দেখতে পারছিলাম, যেন নিজের মনের অজান্তেই সেই ছিন্ন ভিন্ন মৃতদেহটাও চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। কখন যে সেই নদীর কাছে গিয়ে পৌঁছেছিলাম আমার মনে নেই। নদীর কাছে এসে পৌঁছতেই মনের ভেতর থেকে যেন কেমন একটা শান্তি পেলাম, কিন্তু এখনো অনেক কাজ বাকি। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম ঠিক সেই জঙ্গলের দিকটায়, আর ঠিক তখনই একটা শব্দ শুনতে পেয়ে চমকে উঠলাম। মন্ত্রোচ্চারণের শব্দ। তার সঙ্গে তাকে দেখলাম নদীর পাড়ের সেই গাছটার কাছে বসে আগুন জ্বালিয়ে কে যেন কি করছে। আমি এক পা করে এগিয়ে গেলাম তার দিকে। তারপরে জঙ্গলে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে দেখতে লাগলাম। লাল কাপড় পরা, খালি গায়ে কেউ বসে আছে। সামনের দিকে ঘুরে সেই মন্ত্র উচ্চারণ করে চলেছে। তার পিঠ আমার দিকে রয়েছে বলে আমি তাকে দেখতে পাচ্ছি না। আগুন জ্বলছে বলেই মোটামুটি বোঝা যাচ্ছিল। যদি আগুন না জ্বলতো তাহলে কিছুই দেখা যেত না। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমার পাশে সেই নারী মূর্তির উপস্থিতি তখনও বুঝতে পারছি। একটু পরেই সামনের দিক থেকে সে বলে উঠল, চলে এসেছিস? তোকে তখনই মেরে ফেলা উচিত ছিল, মাঝখান থেকে যে কি হয়ে গেল। আমি এখানে আছি সেটা যখন সে বুঝেই গেছে, তাহলে আর লুকিয়ে থেকে লাভ কি? আমি জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এসে বললাম, গ্রামের লোকেদের এমনভাবে ক্ষতি করে চলেছ কেন? শুধু আমার করা ক্ষতিটাই দেখলে, আর ওরা যে আমার কত বড় ক্ষতি করেছে সেটা একবারও দেখলে না। এই গ্রামের কোনো মানুষকে আমি বাঁচতে দেব না। এক এক করে গ্রামের সবাইকে মারবো, আর এমন করে মারবো যাতে গ্রামের সকল পরিবার, প্রত্যেকটা মানুষ কষ্ট পায়। আগুনের কাছ থেকে সে পেছনের দিকে ঘুরে একটা হাত তুলল, আর ঠিক সঙ্গে সঙ্গে আমার পেছনের দিকে একটা গর্জন শুনতে পেলাম। সেই 4 গুণ বড় শেয়ালটা ছুটে এলো আমার দিকে। আমার গায়ের উপরে পড়তে যাবে তার আগে যেন কি একটা হয়ে গেল। একটা প্রবল হাওয়ার ধাক্কায় যেন সে ছিটকে গেল এক পাশে। সাধু অবাক হয়ে গেল। সে আবার বিড়বিড় করে কিছু মন্ত্র পড়ে নিজের ডান হাতটা তুলতেই শেয়ালটা মাটি থেকে উঠে আবার ছুটে এলো আমার দিকে। আমি কোনো রকমে মনে মনে মাতু পাগলিকে স্মরণ করতে লাগলাম। তখনই কানের কাছে কেউ বলল, আমি ওকে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। সামনে যে আগুন জ্বলছে, ওই আগুনের পাশে একটা লোহার দণ্ড রয়েছে। সেই দণ্ডের মাথায় লেগে রয়েছে ওই শিয়ালের রক্ত, আর সেই রক্তের সঙ্গে রয়েছে একমাত্র মন্ত্র। লাঠিটা যদি আগুনের মধ্যে তুমি গুঁজে দিতে পারো, তাহলে এই সব কিছু একেবারে শেষ হয়ে যাবে। আমি সেটা করব কি করে? তুমি করো। তুমি বুঝতে পারছো না, আমি জীবিত নই। আমি সরাসরি তার কোনো ক্ষতি করতে পারবো না। যদি পারতাম তাহলে এতদিন অপেক্ষা করতাম না। এটা তোমাকেই করতে হবে। ততক্ষণ আমি এই শিয়ালটিকে আটকে রাখি। শিয়াল তো আমার দিকে এগিয়ে আসছিল। আমার পাশে সেই নারী মূর্তির কথা আবার বন্ধ হয়ে গেল। সে যেন এগিয়ে গেল তাকে আটকাবার জন্য। তখনই পেছন থেকে আমার দিকে কেউ যেন এগিয়ে আসতে লাগলো। আমি পেছন ঘুরে দেখি সেই সাধু। আগুনের পাশে পোঁতা রয়েছে সেই লোহার লাঠি। আমি মুহূর্তের মধ্যে ব্যাপারটা দেখে নিলাম। তারপর ছুটে গেলাম এক পাশে। সাধু আমার পেছনে পেছনে ছুটে এলো সেই দিকে। গম্ভীর গলায় বলল, আজ এখান থেকে কিছুতেই বেঁচে ফিরতে পারবি না। তোকেই মারবো, তারপর গ্রামের লোকের একজন একজন করে মারবো,
নেহাত অন্ধকার না নামলে আমার ক্রিয়া ভালোভাবে কাজ করে না, তা না হলে কবে গোটা গ্রাম ফাঁকা করে দিতাম। আমি ছুটে গেলাম। একসাথে সাধু আমার দিকে ছুটে এসেছে। চারপাশটা অন্ধকার। সেই অন্ধকারের সুযোগ নিয়ে একটা গাছের তলায় বসলাম। সাধু হাসতে হাসতে বলল, কতক্ষণ লুকিয়ে থাকবি আমার কাছ থেকে? ওর যে কি হলো কিছুই বুঝতে পারছি না। গোটা জঙ্গলে আমি আগুন লাগিয়ে দেবো, আর তার মধ্যে পুড়ে পুড়ে মরবি। অন্ধকারের সুযোগ নিয়ে আস্তে আস্তে সরে গেলাম পেছনের দিকে, আর তারপর হঠাৎ করে বেরিয়ে ছুটতে লাগলাম যেখানে আগুন জ্বলছে সেই দিকে। সাধুও পিছন পিছন ছুটে এলো, কিন্তু তখনও সে বুঝতে পারছিল না আসলে আমি কি করতে চলেছি। ছুটে গিয়ে তাকে বোঝার সময় না দিয়ে মাটি থেকে লাঠিটা তুলে নিয়ে তার যেই প্রান্তে রক্ত রয়েছে সেই প্রান্তটা গুঁজে দিলাম সামনে জ্বলতে থাকা আগুনের মধ্যে। সাধু চিৎকার করে উঠল, তবে তার চেয়েও বেশি চিৎকার শুনতে পেলাম পেছনের দিকে। যে বিভৎস শিয়ালটা আমায় মারার জন্য এতটা এসেছে সে চিৎকার করছে। তার গোটা শরীরে যেন আগুন লেগে গেছে। দাউ দাউ করে জ্বলছে তার গোটা শরীর। আর সেই আগুনের আলোতে দেখতে পেলাম শিয়ালটা থেকে বেশ খানিকটা দূরে মাটির উপরে পড়ে রয়েছে কেউ। আগুনের জন্যে কুয়াশা সামান্য কম আছে। এই আলোতে দেখতে পেলাম মাটিতে পড়ে যেন সেই নারী মূর্তি হাঁপাচ্ছে। এই এই এটা তুই কি করলি? আমার এতদিনের সাধনা, আমার সমস্ত কিছু তুই এইভাবে নষ্ট করে দিলি। তোকে আমি ছাড়বো না। সাধু এগিয়ে আসতে লাগলো আমার দিকে। কখন যেন তার হাতে উঠে এসেছে একটা লম্বা ছুরি। সেই ছুরির ফলা আজও অন্ধকারে কেমন চকচক করছে। সেই ছুরি দিয়ে সে আমায় মারার চেষ্টা করবে বুঝতে পারছিলাম, কিন্তু আগুনের মধ্যে সেই লাঠি গুঁজে দেওয়ার সঙ্গে সঙ্গে পায়ের কাছে কিছু আঘাত লেগেছিল। তাই আমি ছিটকে পড়েছিলাম এক পাশে। সেখান থেকে উঠে যে ছুটে পালাবো তা করতে পারছিলাম না। চুপ করে বসেছিলাম, আর বসে বসে অপেক্ষা করছিলাম কখন সেই ছুরিটা আমার কাছ পর্যন্ত আসবে। চিৎকার করতেও পারছিলাম না। আর তারপরেই হঠাৎ করে একটা দৃশ্য দেখতে পেলাম। সাধুর সামনে কোথা থেকে যেন একটা কালো ছায়া মূর্তি এসে দাঁড়ালো। তারপর আরেকটা, একসাথে অনেকগুলো কালো ছায়া মূর্তি সাধুর সামনে এসে দাঁড়িয়েছে ততক্ষণে। এই এই তোরা কারা? এইভাবে আমার পথ আটকাচ্ছিস কেন? সরে যা, সরে যা বলছি, সরে যা এখান থেকে। আজ সবাইকে আমি চাই করে দিতে পারি। এখন আর সেটা পারবি না। তোর ক্ষমতা এখন কম আছে। তোর আত্মার খানিকটা অংশ ছিল ওই শেয়ালের মধ্যে, আর ওই তন্ত্র শক্তিতে কমেছে অনেকটা। তাই ও পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোর ক্ষমতাও কমে গেছে। ওরা কারা? এতদিন ধরে এই গ্রামে যাদেরকে হত্যা করেছিস তারা। আমার চোখের সামনে আস্তে আস্তে যেন সেই কালো ছায়া মূর্তিগুলো রূপ নিতে লাগলো। তাদের মধ্যে একজনকে আমি চিনতে পারলাম। কাল রাতে এই লোকটাই তো মারা গেছিল। তার মাথাটা অখণ্ড অবস্থায় পড়েছিল। আমি তাকে দেখেছি। সাধু এবার যেন ভয় পেল, চিৎকার করে বলল, তাহলে ছেড়ে দে। তোরা জানিস আমি কেন এমন করেছি? আমার গোটা পরিবার এই গ্রামের লোকেদের জন্য মরেছে, আর তাই আমি এই গ্রামের লোকেদের কাউকে ছাড়বো না। এবার তো আমরা মরেছিলাম তাহলে। কই, সবাই তো গ্রামের লোকেদের দোষ দেয়নি। গ্রামের লোকেদের কিছুই করার ছিল না। নিজের ঘরের লোকেদের ছেড়ে অন্যদের কে দেখতে যাবে বলতো? তোর প্রতিশোধ কিভাবে তোকে রাক্ষস করে তুলেছে। তোর নিস্তার নেই, আর তুই নিজেও মরবি। আমি আর কিছুই বুঝতে পারছিলাম না। আমি চুপ করে দাঁড়িয়ে থাকতে থাকতে
কখন যেন ক্লান্ত হয়ে বসে পড়লাম। সাধুর চিৎকার যেন আকাশে বাতাসে ছড়িয়ে পড়তে লাগলো। আগুনটা আস্তে আস্তে নিভে এলো। সেই ছায়ার দল মুহূর্তের মধ্যে আবার কোথায় যেন হারিয়ে গেল। নারী মূর্তি হারিয়ে যাওয়ার আগে কিছু একটা বলেছিল, আমি তা খেয়াল করিনি। প্রচণ্ড ঠান্ডায় আমার দু চোখ জড়িয়ে আসতে লাগলো। এখন আমায় তো ভয় পাইয়ে দিয়েছিলে, সেই যে বেরিয়ে গেলে আর ফিরলে না গোটা রাতে। কি যে ভয়ে ভয়ে ছিলাম, এদিকে বেরিয়ে এলাম কয়েকজন লোককে নিয়ে। খুঁজতে খুঁজতে তোমায় নদীর ধারে পেলাম। কথাটা শুনতে শুনতে আমি উঠে বসলাম। দেখি শুয়ে রয়েছি সেই গৃহস্থের ঘরে। আশেপাশে কয়েকজন লোক রয়েছে। আমার জ্ঞান ফিরতে দেখে তারা সকলেই বেশ খুশি হলো। কি হয়েছিল বলো তো? কিছুই তো বুঝতে পারলাম না। তাছাড়া ওই জঙ্গলের কাছে গোবিন্দ চক্রবর্তীকে পড়ে থাকতে দেখা গিয়েছে ছিন্ন ভিন্ন হয়ে। তাহলে কি কাল রাতে এই শিয়ালটা গোবিন্দ চক্রবর্তীকে মেরেছিল? কিন্তু তুমিও তো সেখানে ছিলে, তাহলে তোমার... গোটা গ্রামের লোকেদের একটা কথা জানা দরকার। গ্রামে যা হয়েছিল তার পেছনে ছিল এই গোবিন্দ চক্রবর্তী। সে নিজেই ওই তন্ত্রের দ্বারা ওই বৃহৎ শিয়ালকে জাগিয়ে চলেছিল। সে গোটা গ্রামের মানুষকে মারতে চেয়েছিল। আমার কথায় গ্রামের লোকেরা সকলেই অবাক হয়ে তাকায় আমার দিকে। আমি সমস্ত কথাই ওদের খুলে বলি। আমার কথা শেষ হতে না হতে সেই গৃহস্থের চোখে জল দেখা যায়। সে ধরা গলায় বলল, আমি জানতাম আমার বউ আমায় ছেড়ে এত সহজে যাবে না। সেদিন রাতে যে সেই আমায় বাঁচিয়েছে এটা আমি জানতাম, কিন্তু গোটা গ্রামের জন্য সে যে এমন কাজ করবে সেটা আমি ভাবতে পারিনি। গোটা গ্রামকে সে বাঁচাতে চেয়েছে। গ্রামের অনেককেই সে বিপদের সময় বাঁচিয়েছে। তুমি গ্রামে খোঁজ নিলে জানতে পারবে। তবে কাল রাতে সবকিছুই ঠিক হয়ে গেছে। গোপাল চক্রবর্তী শাস্তি পেয়েছে, সেই শিয়ালটাও মরেছে। আর এই গ্রামে কিছু হবে না। গৃহস্থ এগিয়ে এসে আমার দুটো হাত জড়িয়ে ধরে বলল, তোমার বয়স কম, তাই তোমায় নিয়ে আমি ভয় পেয়েছিলাম। বারবার তোমায় চলে যেতে বলেছিলাম, কিন্তু তুমি ছিলে বলেই আমাদের গোটা গ্রাম বিপদ থেকে বাঁচল। তোমায় যে কি বলবো আমি কিছুই করিনি। আমি শুধু একটা সুযোগ করে দিয়েছিলাম যাতে গ্রামের বিপদ কেটে যায়। তাছাড়া আমি আর কিছুই করিনি। এরপর 2 দিন সেই গ্রামে ছিলাম। তারপর সেখান থেকে আমি চলে আসি। তারানাথ শেষ করতে কিশোরী বলল, তার মানে সেই নারী মূর্তির আত্মা না থাকলে আপনি সত্যিই বিপদে পড়তেন এবং আপনি তাহলে ওখান থেকে আর ফিরতে পারতেন না, তাই তো? হয়তো সত্যি তাই। আমি আর কিছু করতে পারতাম না। আগেই বলেছি, তন্ত্রে শেষ কখনো ভালো হয় না। এবারও হয়নি। তারানাথের গল্প শেষ হতে আমরা দেরি করলাম না, বেরিয়ে পড়লাম।